আমি স্কুল চালাতে গিয়ে প্রতিষ্ঠান চালাতে গিয়ে দেখেছি যে বেশিরভাগ বাচ্চা এখন প্রেজেন্ট সময়ে মা বাবার ইচ্ছা আছে বাচ্চা ভালো পড়ুক, ভালো কিছু হোক, এটা তার স্বপ্ন। কিন্তু বাড়িতে বাচ্চা থাকার কারণে সেই বাচ্চাকে সে সঠিকভাবে গাইড দিতে পারছে না। এবং আমি যে গ্রামে বসবাস করি বা আমি যে পাড়ায় বসবাস করি, এখানে আমি দেখি যে এই পাড়ার অধিকাংশই গার্জেন, অধিকাংশ অভিভাবক হচ্ছে আর্থিক দিক থেকে খুব দুর্বল। তারা বেশি অর্থ খরচ করে তার বাচ্চাকে বড় কোনো মিশনে দিতে পারে। কিন্তু আমি এটা দেখেছি যে আমার কাছে যে বাচ্চাগুলো থাকে তাদের যদি আমি একটু গাইড দিই তারা সবাই ভালো রেজাল্ট করতে পারবে। আমার কাছে যেসব বাচ্চা থাকে তাদের আমি বললাম যে তোদের এখন যে অবস্থা তাতে তারা মাধ্যমিকে সবাই স্টার পাবে। তো আমার এই চিন্তা থেকে আমি একটা ভাবলাম যে গ্রামের ক্ষেত্রে যে জিনিসটা আমি উপলব্ধি করেছি যে গ্রামে যদি কারো একটা ছেলে থাকে একটা মেয়ে থাকে তো গার্জেনটা ভাবছে ছেলেটাকে আমি মিশনে দেবো, মেয়েটা তার কি করবে। অর্থাৎ মেয়ের প্রতি অর্থ খরচ করার জন্য গার্জেন খুব বেশি প্রস্তুত নয়। গার্জেন ছেলের প্রতি অর্থ খরচ করতে বা ছেলের পিছনে যে সময় অর্থ ব্যয় করতে চায় মেয়ের পিছনে কিন্তু সেই অর্থ ব্যয় করতে চায় না। তো আমি চিন্তা করলাম যে আমার পাড়ার যে কয়েকটা মেয়ে আছে, আমার একটা অভিজ্ঞতা নিয়ে দেখলাম। আমি গত 2022 থেকে একটা কোচিং চালাই যেখানে 8 অবধি বাচ্চারা পড়ে। তো 2 বছর ধরে আমি প্রচেষ্টা চালালাম যে আমাদের পাড়ার ছেলেরা বিভিন্ন জায়গায় ভর্তি হতে পারছে না কেন। তো আমি 2 বছরের প্রচেষ্টা দেখলাম যে বেশ কিছু ছেলে ভালো রেজাল্ট করলো এবং আলামনের মতো তারা জায়গায় চান্স পেয়েছে। এবং আমাদের লোকালে ইটাহারের আশেপাশে যত মিশন আছে তার মধ্যে আপনারা ইটাহার আলামিন মিশনের নাম অনেকেই শুনেছেন যে বর্তমানে ইটাহারের মধ্যে সব থেকে একটা ভালো প্রতিষ্ঠান। এবং আমি এটাও লক্ষ্য করেছি, আমি প্রায় 10 বছরের উপরে প্রতিষ্ঠানে পড়াচ্ছি, ওই প্রতিষ্ঠানের ছাত্ররা বর্তমানে ডাক্তার, বেশ কয়েকজন ডাক্তার এবং বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত। কিন্তু মেয়েদের জন্য এই জায়গাটা আমরা ছাড়তে চাচ্ছি না, যে মেয়েদের পিছনে অর্থ খরচ করব এটাকে আমরা খুব বেশি গুরুত্ব বা ভ্যালু দিচ্ছি না। মানে ছেলের পিছনে আমরা অর্থ ব্যয় করতে যতটা প্রস্তুত, মেয়ের পিছনে কিন্তু অর্থ খরচ করতে খুব একটা প্রস্তুত নয়। এবং আমাদের এখান থেকে আমি দেখলাম যে আমার স্কুলে আমি প্রতি বছর একটা পরীক্ষার সেন্টার করি, শাহিন একাডেমি। আমাদের গ্রামের প্রায় 14 জন মানে মেয়ে বাচ্চা শাহিন একাডেমিতে আছে। বেশিরভাগই আমার হাত ধরে বা আমাদের প্রতিষ্ঠান থেকে বাচ্চাগুলো ওখানে ভর্তি হয়েছে। এবারও আমাদের এখান থেকে 12-14 জন পাস করেছিল, তারা ফর্ম করেছিল শাহিন একাডেমিতে, কিন্তু অর্থের জন্য তারা ভর্তি হতে পারছে না। এমনকি ইটাহার আলামিন মিশন যার পরীক্ষা আপনারা জানেন অ্যাডমিশন টেস্টটা খুব করা হয়, ওখানে পাস করাটা খুব কঠিন। আমি এবার 20টা বাচ্চা নিয়ে গেছিলাম, 17 জনই পাস করেছে, 3 জন পাস করতে পারেনি। এবং মামুন ভাইয়ের সঙ্গে কালকে রেজাল্টগুলো দেখলাম আমি, তো রেজাল্ট খুব 50%-এর উপর অনেকেই পেয়েছে মার্ক, তারা ভর্তি করতে পারছে না অর্থের অভাবে। তো আমি এই চিন্তা করলাম যে আমি একটা মিনিমাম খরচে এই অবহেলিত বিশেষ করে আমাদের বাড়ির মেয়েদের আমি তৈরি করতে পারি। তো আমি এই চিন্তা করে এই প্রতিষ্ঠান করব বলে আমার যারা শুভ আকাঙ্ক্ষী, আমার বাবা, আমার ভাই, আমার স্ত্রী, আমার কাছের যারা ক্লোজ, তাদেরকে বললাম যে এরকম কিছু অর্থ খরচ করে আমি আমার বাড়িতে একটা প্রতিষ্ঠান করতে চাই। তো আমার দাদা, আমার বাবা বললো তুমি বাজেট করেছো, কত খরচ হতে পারে? তো আমি বললাম একটা মিনিমাম বাজেট করেছি 11 লক্ষ টাকা খরচ হবে। তো বাবা বললো 11 লক্ষ টাকা খরচ করে কয়জনের ক্যাপাসিটি হবে? আমি 30 জনের হবে। 30 জনে কি হবে? 30 জনে কি হবে? 30 জন তো খাওয়াতে আর মাস্টারদের বেতন দিতে আর ইলেকট্রিক বিল দিতে তো খরচ হয়ে যাবে। আমি বললাম আমার ব্যবসা স্বপ্ন নয়, আমি তাদের তৈরি করব। তখন বললেন তোর ইচ্ছা, তোর টাকা তুই যা খুশি কর, আমরা কিছু বলতে পারবো না। তো আমার বাবার এই তো
করেছিল। আমি বললাম বাবা তুমি শুধু বিরোধিতা করো না, তুমি আমার সাথে সহযোগিতা করো। তো আজ অব্দি বাবাকে দিয়ে আমি দ্বার উদ্বোধন করলাম, আমার পূর্ণ সহযোগিতা করেছে। এবং যখন যেভাবে বাবার কাছে হেল্প চেয়েছি, আমার কাছ থেকে শোনার পর আর কোনোদিন বাবা আমাকে বাধা দেবে। আমার 11 লক্ষ টাকা বাজেট এই প্রতিষ্ঠানে, 8+ আমি খরচ করেছি, টাইলস বাকি আছে, আর আমার এসি সিস্টেম করা আছে, উপরের কাজ কিছু বাকি আছে। তো আমি টোটালি মানে এমনভাবে প্রতিষ্ঠানটাকে তৈরি করব যে একটা বাচ্চা যখন এখানে আসবে তার মনে যেন এটা না হয় যে এখান থেকে আমার বাড়িটা ভালো ছিল, এই ফিলিংসটা তার মনে আমি নিয়ে আসতে দেবো না। বরং তার মনে যেন এটা হয় যে আমার ঘরের শোয়ার ঘরটা থেকেও এটা ভালো আছে, আমার সিনারের বাথরুমটা থেকে এর সিনারের বাথরুমটা ভালো আছে, আমার খাওয়ার ডাইনিংটা থেকে এখানকার ডাইনিংটা ভালো আছে। তার মনে এই দুর্বলতাটা আমি প্রকাশ করতে দেব না যে এখানে মনে হচ্ছে এটা নেই। আমি এই চিন্তা করেছি যে বাচ্চাটার যেটা প্রয়োজন আমি সেটাকে পূর্ণভাবে দেব, এবং ওর মনে এই বিষয়টা আমি তৈরি করতে দেবো না যে আমার এখানে এই জিনিসটা কমতি বা খামতি আছে, এটা আমি করতে দেবো না। আমার কাজ অসম্পূর্ণ আছে, টোটাল গিরেল বা টাইলস আমার চলে এসেছে, লাগাতে পারিনি। মানে কয়েকজন ছাত্র ভর্তির জন্য আমাকে বারবার বলছে, তো আমি তো উদ্বোধন না করে ভর্তি করবো না, এরকম একটা ভাষা বলাতে ওরা বলছে তাহলে কী করবা, তুমি কাজ শেষ করে যদি উদ্বোধন করে তো মাস পেরিয়ে যাবে। তার জন্য অসম্পূর্ণ কাজে উদ্বোধন করছি, এবং আমি ঘোষণা দিচ্ছি যে আমি আজ থেকে এডমিশন শুরু করলাম, মানে ভর্তি শুরু করবো আজ থেকে। তো এই চিন্তা থেকে আমি প্রতিষ্ঠানটা করলাম, এবং এই প্রতিষ্ঠান করার পিছনে আমার আরেকটা উদ্দেশ্য। কিছুদিন আগে আমার মেয়ের সঙ্গে একটা মেয়ে আর নাজাত একাডেমিতে পড়তো, ওই মিশনের গার্জেনটার সঙ্গে আমার কথা হলো। তো আমি বললাম যে আপনার কলকাতা বাড়ি, কলকাতা থেকে বাচ্চাটাকে মিশনে পড়তে দিয়েছে কালিয়াচকে। দেন কলকাতায় কত বড় বড় প্রতিষ্ঠান, তারপরে কালিয়াচকে দিয়েছে। তো আমি বললাম যে আপনি কালিয়াচকে পড়তে দিলেন কেন, আপনাদের কলকাতা বা হাওড়া আশেপাশে তো বড় বড় মিশন। তো বলছেন না আমার একটা ছেলে ডাক্তার, আমার একটা মেয়ে নার্স, কিন্তু আমি একে এখানে ভর্তি করতে এসেছি। যে ডাক্তার নার্স তো আপনি তো আলামিনে বলতেন, আমার তো অভাব নেই। যে না আমি একে মানুষ করতে চাই। আমার যে ছেলেটা ডাক্তার সে খ্রিস্টানকে বিয়ে করেছে, আর যে মেয়েটাকে বিয়ে করেছে বাপের একমাত্র কন্যাও না, ওকে ছাড়তে পারছে না আমাকে ছাড়তে পারছে। তাহলে চলছে কিরকম, বউ বউয়ের মতো চলছে, ছেলে ছেলের মতো চলছে। আমি এটা চাই না। এবং ওর মেয়ের সঙ্গে আমি গল্প করে দেখলাম বিশাল ট্যালেন্ট, এত ট্যালেন্ট মেয়েটা। তো আমি এই জিনিসটা চাই যে একটা প্রতিষ্ঠান থেকে একজন শিশু পড়বে, একজন পড়বে শুধু শুধু ডিগ্রি অর্জন করবে এটুকুই নয়, বরং আমি চাই যে তার মধ্যে ক্যারেক্টারটাও আসুক। আমি এর আগে এখানে আমার যেসব গার্জেন দেখা করতে আসছিল তাদের আমি একটা কথা বলেছিলাম যে আমি তো তাদের শিক্ষা দেবো, আমি তো চাইবো তারা স্টার পাক, কিন্তু স্টারটাই আমার শেষ নয়। বরং আমি এটাও চাইবো যে রাস্তায় চলতে গেলে মাথায় উন্নাটা কতটা থাকবে, বাড়িতে বাপের সঙ্গে কথা বলতে গেলে কিভাবে বলতে হবে, এবং কি তার সংসার জীবনের যাবতীয় বিষয় আমি তার মধ্যে এটা দেবো। কারণ একজন মেয়ে, আমার মেয়ে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মাস্টার হোক, এটা তো আমি চাই। তার থেকে বড় চাই যে আমার মেয়েটা যেন প্রকৃত মানুষ হয়, সে যেখানেই পড়ে সংসারটা যেন সুষ্ঠুভাবে সাজিয়ে গুছিয়ে পরিচালনা করতে পারে। আর চাকরি হচ্ছে ভাগ্য, ওটাকে এডিশনাল বিষয় করতে হবে। মূল বিষয় হচ্ছে তার ক্যারেক্টার তৈরি করা, তার চরিত্র তৈরি করা। এটা আমাদের লক্ষ্য হবে যে আমার বাচ্চাটা তৈরি হবে যেন বাচ্চার কাছ থেকে যেন এটা দেখে যে আমি যার সঙ্গে কথা বলছি তার সঙ্গে কথা বলার পর যেন গার্জেনটার মনে হয় যে এর বাবা মাকে একটু খোঁজ নেওয়া প্রয়োজন। তাকে এতটা ক্যারেক্টার তার মধ্যে নিয়ে আসতে হবে, তার চরিত্র, তার উঠা বসার মধ্যে। এবং আরেকটা আমি বিষয় লক্ষ্য করেছি, বিশেষ করে গ্রামের মেয়েদের, যে গ্রামের মেয়েদের যথেষ্ট ট্যালেন্ট, তারা যথেষ্ট
পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারে, এক নম্বর হচ্ছে তার গাইডের অভাব, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে এক নম্বর তাকে গাইড দিচ্ছে না, দুই নম্বর হচ্ছে যে একটা গ্রামের পরিবেশ চলে আসছে। আমাকে একদিন একজন ফোন করেছে, তো ফোন করে ওর একটা কথা শোনাচ্ছে। ও একটা বিএড কলেজে পড়ে, তো বিএড কলেজে পড়ে মেয়ে মানুষ বিএড কলেজে পড়ে, তো বলছে যে এই বিএড কলেজে আসে একটা জিনিস আমি দেখলাম যে সব মেয়েরা ফোনে ব্যস্ত, শুধু আমি ব্যস্ত নয়। সব মেয়েদের বন্ধু বান্ধব বয়ফ্রেন্ড আছে, দুটা তিনটা করে। তো যাদের মধ্যে এই বয়ফ্রেন্ডটা আছে সে নিজেকে স্মার্ট মনে করছে, আর যার মধ্যে এই বন্ধুটা নেই সে নিজেকে হীনমন্যতায় ভাবছে, মানে নিজেকে হীনমন্যতায় ভোগাচ্ছে যে আমার কেউ বন্ধু বান্ধব নেই। দেখেন, এটাকে তারা তাদের স্মার্টনেস প্রকাশ করছে। একটা এর উল্টোটা হওয়া উচিত। তো আমাদের গ্রামের মেয়েরা খারাপ হওয়ার আরেকটা কারণ, তারা যখন শহরে যায় না, তারা কিন্তু মিশে না, তারা কারোর সঙ্গে উঠা বসা কম করে, আর শহরে গিয়ে তার সঙ্গে গা ভাসাতে গিয়ে তার ক্যারেক্টার, তার চরিত্র, তার স্বপ্ন সবকিছু শেষ করে দেয়। তো আমি দীর্ঘ একটা আশা নিয়ে এই হোস্টেলটা তৈরি করেছি যে আমি 10 জনকে পড়াবো। আমি ধরে নিয়েছি যে যে বাচ্চাটা আমার কাছে দিচ্ছে তাকে আমি 1 বছরের জন্য পাবো, 4 বছরের জন্য, 5 বছরের জন্য, 1 বছরের জন্য পাবো, এবং 1 বছরের মধ্যে তার এতটা আমি চরিত্র ক্যারেক্টারটাকে চেঞ্জ করব যে তার আজীবন যেন মনে থাকে যে আমি এই শিক্ষাটা ওখানে পেয়েছি। আমি কখনো ধর্ম থেকে 4 বছর পাবো, 1 বছরের মধ্যে পাবো, এবং 1 বছরের মধ্যে তাকে আমি এতটা চেঞ্জ করাবো যে তার যেন আজীবনের কথাটা মনে থাকে যে আমি এটা জাহাঙ্গীর স্যারের কাছ থেকে শিখেছি, এটা তার প্রতিষ্ঠান থেকে শিখে আসছি। আমি এটা আমার এখানে যেসব গার্জিয়ান, যেসব শিক্ষকরা পড়াবে তাদেরকে আমি এই নির্দেশিকা থাকবো যে আপনি এই বাচ্চাটাকে 1 বছর পাবেন, 2 বছর নয়, আগের বছর কোনো জায়গায় ভর্তি করবে। 1 বছরের মধ্যে ওকে যতটা শিক্ষা দেওয়া প্রয়োজন আপনি এটা করেন। আমি একটা কোচিং চালাচ্ছি, তো কোচিং চালাতে গিয়ে আমি একটা দেখলাম যে বাচ্চারা বাংলা পড়তে পারছে, ইংরেজি পড়তে পারছে, হিন্দি পারছে না, আরবিক পারছে না। তো আমি একজন মৌলানা সাহেবকে ডাকলাম যে তোমাকে এদের 1 বছরে আরবিক শেখাতে হবে। বলো কি দরকার তোমার? 1 বছরে একটা বাচ্চা রিডিং করতে পারছে বাংলা, ইংরেজি, তো আরবিক পারবে না কেন? তোমাকে আরবিক শেখাতে হবে 1 বছরে। মৌলানা সাহেবকে ডেকে নিয়ে আসলাম, তো বলছে যে তোমার স্কুলের যে বই, সে বই দিয়ে আরবিক শেখা যাবে না। আমি বলছি আপনি সিলেক্ট করেন কি কি বই লাগবে, আমি দেবো। ও বই সিলেক্ট করলো। বলেন কতদিনে বাচ্চাদের আপনি নির্ভুল সঠিক উচ্চারণে কোরআন শেখাবেন? তো বলছে আমি 1 বছরের মধ্যে সবটিকে শেখাই দেবো। এবং আমি সেদিন সমস্ত প্রিয়ারে সমস্ত বাচ্চাদের সামনে বলেছিলাম যে তোমরা 70 জন বাচ্চা আছো, যেদিন তোমরা 70 জন বাচ্চা বলবে এবং 70 জনের মধ্যে কমপক্ষে 50 জন বলবে যে স্যার আমরা আরবিক রিডিং করতে শিখে গেছি, সেই দিন আমি সমস্ত গার্জিয়ান এবং এই পাড়ার লোককে একটা ভোজ করে খাওয়াবো যে আজকে আমার এই 70টা বাচ্চাকে আমি নির্ভুল কোরআন সঠিক উচ্চারণে শেখাতে পেরেছি। আলহামদুলিল্লাহ, মৌলানা সাহেব জানুয়ারি থেকে আসছে, প্রায় 6-7 মাস হয়ে গেল। আমি পরশুদিন 7-এ গিয়ে জিজ্ঞাসা করলাম কয়জন তোরা আরবিক শিখেছিস, রিডিং করতে পারবি? সবটি বাচ্চা হাত উঠালো, কিন্তু আমি ধরে নিলাম যে কমপক্ষে 10টা বাচ্চা আমার বেরোলো যারা নির্ভুলভাবে কোরআনটাকে পড়ে দিচ্ছে। তারপরে আরেকটা আমি চেষ্টা করলাম যে বাচ্চারা সব পড়তে পারছে, হিন্দিটা পড়তে পারছে না কেন? আমি 3 বছর ধরে হিন্দি পড়াচ্ছি, আমি নিজে হিন্দি ক্লাসটা নেই। আমার একটা 5-এর গার্জেন এসে বলছে যে আমার বাচ্চাটা এতটা হিন্দি রিডিং পড়ছে, মনে হচ্ছে বাংলা থেকেও বেশি হিন্দিটা রিডিং পড়ছে। আমি মাত্র 2 বছর খেটেছি। 2 বছর খাটার পরে একদম থুরুলি, মানে 3 থেকে আমি হিন্দিটা ধরাই, 1, 2 এগুলো পড়ে না, 3, 4, 5, 6 অব্দি হিন্দিটা পড়ায়। বাচ্চারা একদম সঠিক উচ্চারণে হিন্দি পড়বে এবং তার অর্থ বলে দেবে। তো আমি একদিক দিয়ে যেমন তাদের জেনারেল শিক্ষাটা দিতে চাই, যে একদিক থেকে তারা যথেষ্ট এডুকেটেড হবে, তারা জ্ঞান অর্জন করবে, তাদের জেনারেল শিক্ষা থাকবে। অপরদিকে এই শিক্ষাটা অর্জন করতে গিয়ে তারা যেন তার জাতি সত্তাকে, তার
ধর্মকে তার জাতিকে যেন ভুলে না যায়। একটা গ্রামের ছেলে পড়তো স্কুলে মাদ্রাসায়, তো মাদ্রাসার মৌলানা সাহেব বলছে যে জানিস পৃথিবীর সৃষ্টির প্রথম জীব হচ্ছে আদম আলাইহিস সালাম, এবং তারপরে হাওয়াকে সৃষ্টি করা হলো, তারপরে এই মনুষ্য জাতিকে এই দুইজনের শরীর থেকে তৈরি হয়েছে যাবতীয়। তো ওই ছেলে স্কুল পড়ে মাদ্রাসা পড়ে যখন কলেজে ভর্তি হয়েছে, সেখানে ডারউইনের থিওরি শিখাতে গিয়ে প্রফেসর বলছে তোমরা জানো মানুষ প্রথম সৃষ্টি হয়েছে বাদর থেকে, এবং আমাদের পূর্বপুরুষরা বাদর ছিল। তো মাদ্রাসা পড়ায় ছেলেটা বলছে আমাকে তো মৌলানা সাহেব বলেছে যে আদম থেকে তো সৃষ্টি হয়েছে, এই প্রফেসর বলছে যে বাদর থেকে সৃষ্টি হয়েছে। ও মৌলানা সাহেব কি জানে, মৌলানা সাহেব কি জানে, এতদিন যা করা যাবে আমাকে সব ভুল, কারো জিনিস খাওয়া যাবে না, কিছু নেওয়া যাবে না, কাউকে না বলে কিছু করা যাবে না, সব ভুল বলেছে। এই আমার প্রফেসরটা ঠিক বলেছে। মানুষ হয়ে গেছিল কিন্তু ও শহরে ফিরে আসলো বাদর। ও মানুষ হয়ে তার মা বাপ স্বপ্ন দেখে পাঠাইছিল তাকে একটা ভালো জায়গায়, কিন্তু যখন ও ফিরে আসলো তখন ফিরে আসলো বাদর হয়ে। এবং আমরা এটা হারে হারে টের পাচ্ছি। বাড়িতে যথেষ্ট সচেতন থাকার জন্য আমাদের বাচ্চাগুলো যথেষ্ট ভালো, কিন্তু বাড়ির বাইরে যাওয়ার পরে সেই বাচ্চাটা খারাপ হয়ে যাচ্ছে। আমার কাছে কদিন আগে আমার একটা রায়গঞ্জের বন্ধু হঠাৎ দেখছি একটা গার্জেন নিয়ে আসছে, বলছে তোমার স্কুলে আমি ভর্তি করবো বাচ্চাটাকে। ওই রায়গঞ্জ থেকে তুমি আসছো, বলছে তুমি আমার সঙ্গে পড়তো, ফেসবুকে দেখেছে জাহাঙ্গীর, বলে তোমার নম্বরটা পাইনি, চলে আসলাম খুঁজতে খুঁজতে। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে এত স্কুল থাকতে তুমি আমার এখানে ভর্তি করবে কেন? বলছে আমার দুটো মেয়ে ওকে ভর্তি করাবো, আর আমার ভাতিজি আছে ওকেও ভর্তি করাবো। তো আমি কালকে ফোন করলাম, আসো, বলছে যেতে পারবো না, একদম ভর্তি করাতে যাবো। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে এত স্কুল থেকে তুমি রায়গঞ্জ থেকে মানিকনগর গ্রামে এই জায়গাটাকে বেছে নিলে গেল? তো ঘর এই দেখে সন্ধ্যার সময় আসছিল, বলছে আমাকে খুবই ভালো লাগছে, আর আমি ঘরোয়া পরিবেশটাই চাই, যে ঘরোয়া পরিবেশে আমার বাচ্চাটা থাক, এটাই আমি চাই, আমি এখানে ভর্তি করাতে চাই। তো আমি তোকে দেখে শুধু বাচ্চাটা দিচ্ছি, কারণ তোর সঙ্গে থেকে আমি একটা জিনিস দেখেছি, ও আর আমি একটা জায়গায় পড়াতাম। তো বলছে যে আমি একটা জিনিস দেখেছি যে তুই যে ক্লাস করাতে যাস, ক্লাসে কোনোদিন তোকে ব্যাগ নিয়ে যেতে দেখিনি আমরা, কিন্তু তোর ক্লাসে একটাও বাচ্চা ডিস্টার্ব করবে, এর কারণ কি? আমিও পড়াতাম কিন্তু আমি বাচ্চাদের কন্ট্রোল করতে পারতাম না। দ্বিতীয় আরেকটা জিনিস তোর কাছে আমি দেখেছি যে কোনোদিন আমরা দেখিনি যে ঘন্টা পরে তুমি ক্লাস থেকে বেরিয়ে আসছো। তোমার মধ্যে যে পাঞ্চুয়ালিটা আমাকে এতটা আকর্ষণ করে, আমি বারবার ভেবেছি যদি আমি পড়াই তো জাহাঙ্গীর স্কুলে পড়াবো। এবং আরেকটা বিষয় বললো যে তোমার মধ্যে যে আমি সততা দেখেছি, ধার্মিকতা দেখেছি, এই জিনিসটা দেখে আমার যে একটা মিশনে আছে, আমি ওর মাকে বলেছি না আমি আমার বন্ধুর মিশনে। তো আমি বললাম তুই যদি তোর মেয়েকে দিস তাহলে আমার দায়িত্বটা আরো বেড়ে গেল। তুই যে স্বপ্ন নিয়ে দিচ্ছিস আমাকে, সেই স্বপ্নটা বললি যখন আমাকে, তো এটা আরো চাপ দিয়ে দিলি বেশি। তো আমার ইচ্ছা যে আমার কাছে যেই বাচ্চাটা পড়বে তাকে শুধু জেনারেল শিক্ষা তো দেব, বরং তাকে আমি একটা কমপ্লিট মানুষ তৈরি করতে চাই, প্রকৃত একজন মানুষ তৈরি করতে চাই, যে রং এবং রাইট বুঝতে পারবে। আমরা শরীফ ভাইয়ের আমাদের আব্দুল মালিক ভাইয়ের গল্পে শুনলাম যে একজন প্রফেসর বলছে যে একজন আলেম হচ্ছে অন্ধ, তার একটা চোখ খোলা আছে। হ্যাঁ, একটা চোখ খোলা আছে, কারণ ও শুধু ধার্মিক বিষয়টা জানে, জেনারেল বিষয়টা জানে না। আবার একটা লোক কি জেনারেল শিক্ষিত, ওরও একটা চোখ খানা, ও শুধু জেনারেল বিষয়টা জানে, শুধু ধার্মিক বিষয়টা জানে না। তো আমরা এই দুটার সংমিশ্রণের বাচ্চাটাকে তৈরি করতে চাই, যে তারা একদিক থেকে যেমন ধর্মীয় বিষয় তার মধ্যে আসবে, অন্যদিকে তার মধ্যে যেন একটা ভালো শিক্ষা তার মধ্যে থাকে, তার মধ্যে যেন একটা ভালো জ্ঞান থাকে, ভালো যেখানেই যাবে সে যেন একটা ভালো কিছু স্বপ্ন নিয়ে সেখানে কাজ করবে। তো আমি দীর্ঘদিন ধরে এই স্বপ্নটা প্ল্যানিংটা করেছিলাম। তো আমি দীর্ঘদিন ধরে এই চিন্তাটা করে রেখেছিলাম। আমি বিভিন্ন মিশনে পড়াই, কিন্তু ওখানে আমি আমার মন মতো সব কিছু পাই না। কোথাও মালিক ফেলে ভালো পেলাম, তো আর যারা স্টাফরা আছে তারা ভালো না, তাদের যে পড়ানোর নীতি পদ্ধতি হয়তো আমার পছন্দ লাগে না। আমি তাই
একটা স্বপ্ন নিয়ে পড়াচ্ছি যে আমি নিজ হাতে বাচ্চাটাকে তৈরি করব। আমি নিজে ওর ক্লাস নিব। আমি কোচিংয়ে পড়াই, ওর নিজে 3টা ক্লাস নিই, প্রত্যেকটা ক্লাস। এবং আমাকে যদি পরীক্ষা না নিয়ে বলে পরীক্ষা নিতে হবে না, তুই ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ একটা রোল নম্বর তৈরি করে দে, তো আমি মনে হচ্ছে আমি যদি তৈরি করে দিই পরীক্ষা না দিয়ে দেখুন ওই রোল নম্বরটাই হয়ে আসছে ওদের রেজাল্ট। মানে এতটা বাচ্চাটার সঙ্গে মিশার চেষ্টা করি। এখন আমি যে কোচিংয়ে পড়াই, ছোট বাচ্চারা বাড়িতে কি ঘটেছে স্যার জানেন, আজকে এরকম ঘটেছে, মানে আমাকে বলার জন্য ও দাঁড়িয়ে আছে। আমি জানি ও কিছু বলবে, কিছু বলবি? হ্যাঁ বলবো স্যার, জানেন এরকম ঘটেছে। মানে এখনকার মাস্টারদের মধ্যে আমি যেটা দেখি, বাচ্চাদের সঙ্গে মিশতে চাই না। ফলে দেখবেন যে ছাত্ররা মাস্টারদের মেরে দিয়েছে, ছাত্ররা বাচ্চাদের মাস্টারদের অপমান করেছে। এর কারণটা কি জানেন? ওই মাস্টার ওই ছাত্রের সঙ্গে মিশেনি। আমি তো বলি যে আমি কোনোদিন, আমার এটা গর্ব যে আমি কোনোদিন ক্লাসে ব্যাগ নিয়ে যাইনি, কিন্তু কোনোটা বাচ্চা আমার ডিস্টার্ব করেনি, কোনোটা বাচ্চা ডিস্টার্ব করেনি। তো একজন বাচ্চাকে মানুষ করতে হবে, তার মনে যতক্ষণ না ঢুকা যায় আপনি ওকে তৈরি করতে পারবেন না। এবং আজকের দিনে আরেকটা বিষয় আমি আপনাদের বলতে চাই যে আপনি যদি বলেন যে এই জমি কিনাটা আমার সম্পদ, এই গাড়ি কিনাটা আমার সম্পদ, বাড়ি দেওয়াটা সম্পদ, তাহলে আপনি ভুল ভাবছেন। সম্পদ আপনার বাড়ি নয়, গাড়ি নয়, জমি নয়, সম্পদ আপনার ছেলে, আপনার মেয়ে। আপনার ছেলেকে যদি তৈরি করতে পারেন তাহলে এই আপনার সম্পদ। আর সব কিছু রেখে দিলেন, ছেলের মেয়ের পিছনে খরচ করলেন না, তাহলে একদিন আপনি মরার সঙ্গে সঙ্গে, আপনার চোখ বন্ধের সঙ্গে সঙ্গে আপনার সন্তান সমস্ত সম্পদ শেষ করে দেবে। আমি আমার নিজের ছেলে মেয়েদের আলামিনে পড়াই, আমার 15,000 টাকা মাসে, আমি একটা স্কুলে কাজ করি, আমার ছেলে মেয়েদের মাসে 16,000 টাকা দিতে হয়। আমার আত্মীয় সবাই বলছে এত টাকা খরচ করে তোর টাকা নিয়ে পড়াচ্ছিস কেন? আমি শুধু একটাই মনে করি যে আমার সম্পদ আমার ছেলেটা, আমার সম্পদ আমার মেয়েটা। আমি টাকা রেখে কি করবো? আমার মেয়েকে যদি তৈরি করতে না পারি, আমার টাকা কি হবে? আমার ছেলে যদি তৈরি না হয়, আমি সমস্ত 16,000 আমি এটা চ্যালেঞ্জ করে একদিন বলে আসছিলাম আমার মিশনে যে দেখবেন 9 তারিখ পার হয়নি বেতনটা আমার, 10 তারিখ হতে লাস্ট বেতন দেওয়া। আমি খাতাটা উল্টাই দেখবেন আমি 9 তারিখ পার করতে, 10 তারিখ পার করতে দিইনি, বেতনটা 9 তারিখের মধ্যে দিবে। আমার স্যালারি ঢোকার সঙ্গে সঙ্গে আমি টাকাটা ট্রান্সফার করে দিই। আমাকে আমার একটাই শুধু ইচ্ছা যে মানুষ যেটাকে সম্পদ মনে করেছে ওটা ভুল, ওটা রং, ওটা রং। আপনি জমি কিনেছেন, বাড়ি করেছেন, এটা সম্পদ করেননি, আপনার ছেলে মানুষ করতে পারেননি, এটা আপনার সব থেকে বড় ক্ষতি। আপনি যদি ছেলেটাকে মানুষ করতে পারতেন, ও বেঁচে থাকলে ও যেখানেই যাবে ওখানেই সম্পদ। ওকে সম্পদ ওর জন্য রাখতে হবে না, ওই সম্পদ ও যেখানে যাবে সেখানেই সম্পদ তৈরি করবে, যেখানে যাবে সেখানেই সম্পদ কামাবে। আপনি এটাই ভুল করেছেন, যাতে সম্পদ না তৈরি করে ওকে একটা বাড়ির কর্মচারী তৈরি করে গেছেন যে টাকা বানাবে। একদিন অসুস্থ হয়ে যাবেন আপনি, আপনার পিছনে টাকা খরচ করতে দিতে হবে। এটা তো মরে যাবে, বয়স হয়ে গেছে, একে এক কথায় নিয়ে গেলাম কি না। বরং এটা মনে রাখবেন যে আপনার বাড়ি সম্পদ নয়, আপনার গাড়ি সম্পদ নয়, আপনার সন্তান সম্পদ। যারা এই নিয়ম দিয়ে, এই ইচ্ছা নিয়ে তার বাচ্চার পিছনে অর্থ খরচ করেছে, তার বাচ্চা তৈরি হয়েছে। আর যারা খরচ করেনি, যারা বাড়িটাকে সম্পদ মনে করেছে, জায়গা কিনাটাকে সম্পদ মনে করেছে, একটা দোকান করাকে সম্পদ মনে করেছে, সে দোকানই করেছে, সে টাকাই করেছে, তো বাচ্চা করে তার ছেলে মেয়ে তৈরি, তার ছেলে মেয়ে দেখবেন কিছুদিন পরে দেখবেন যে ছেলে মাকে মেরে দিয়েছে। আমার একটা বন্ধু পিএইচডি করতো, একদিন শুনছি ওই পিএইচডি করা বন্ধুটা বাবার সঙ্গে তর্ক করতে করতে বাবাকে মেরে দিয়েছে। কি অভাব ছিল? পিএইচডি করছে মানে জেনারেল শিক্ষার শেষ প্রান্ত, মাধ্যমিক দিয়েছে, উচ্চ মাধ্যমিক দিয়েছে, বিএ পাস করেছে, এমএ পাস করেছে, তারপর পিএইচডি করেছে। ওর শিক্ষার কম ছিল? ও তো পিএইচডি করলো। দেখেন এই জায়গাটায় ভুল করেছে ও। তা আমি চাই যে আমার এই স্বপ্ন যে আমি শুধু বাচ্চাটাকে জেনারেল শিক্ষা দেব না, তাকে এমন একটা মানুষ তৈরি করব যেন ওকে দেখে জিজ্ঞাসা করে তুই কোথায় পড়িস, তুই কার মেয়ে। এই চিন্তা, এই স্বপ্ন, এই আশা নিয়ে এটা আমি তৈরি করেছি। আপনাদের শুধু আমি একটা জিনিস চাই আপনাদের কাছে, যে আপনারা এই প্রতিষ্ঠানের জন্য একটু মন থেকে দোয়া করবেন। মানুষ কখনো মানুষের কিছু করে দিতে পারবে না যদি উপরওয়ালা রাজি না থাকে। আমি শুধু চাই যে আপনারা আমার প্রতিষ্ঠানের জন্য একটু মন থেকে দোয়া করে দিবেন, যে আমি যে স্বপ্ন নিয়ে, যে আশা নিয়ে, যে কল্পনা নিয়ে
স্বপ্ন দেখছি সেটা যেন আমি এখানে তৈরি করতে পারি এবং আল্লাহ আমাকে যেন সহায় হয়। আমি আরেকটা বলে দিই যে এই প্রতিষ্ঠানে কি হবে, এর আগে আমি একটা ক্যাটালগ বা আপনি একটা বইয়ে দিয়ে দিব যে আমার এখানে যারা আপনারা ভর্তি করাবেন ওই বইটার সঙ্গে মিলাই দিবেন যে বইয়ে ওই যে কথা বলেছে সেই কথাটা আমার বাচ্চা হচ্ছে কি না। আমি আপনাদের এটুকু গর্বের সঙ্গে বলতে পারি যে আমি কি করাবো আগে ডিটেইলস দিয়ে দেব, এটা হবে এই শিখবে ওই শিখবে, এবং আপনারা আপনার বাচ্চাকে দিয়ে ট্রাই করে দেখে নেবেন যে এই যে বলেছিল যে কথাগুলো বলেছিল আপনার বাচ্চাটার মধ্যে ওটা দেখতে পাচ্ছেন কি না। আমি চাই যে আপনারা আপনার যদি সন্তান থাকে অবশ্যই তাকে আমার এখানে পড়ান আর যেখানে পড়ান তাকে পড়ান, তাকে গাড়ি কেনার পিছনে মোবাইল কেনার পিছনে পার মাস মোবাইল রিচার্জ করতে এখন 399 টাকার মতো লাগে, 300 টাকা লাগে। অথচ গ্রামের একটা মানুষ প্রাইভেট পড়ায় না কেন? মাস্টার বলছে প্রাইভেট পড়ায় সারা মাসে বেতন দেয় না। একটা গ্রামের প্রাইভেটের মাস্টার আর প্রাইভেট পড়ায় না। গার্জেনটা 200 টাকা দিতে পারে না একটা প্রাইভেটের মাস্টারকে, 300 টাকা দিতে পারে না, অথচ সেই ছেলেরা তো মোবাইল ওটাতে রিচার্জ করতে হয়। আপনারা জানেন যে নেটে বর্তমানে 300 টাকার কমে মনে হচ্ছে কোনো রিচার্জ নেই, অথচ একটা মাস্টারকে বেতন দিতে দ্বিধা হয়। আমার এখানে কিছু কোচিং এ বাচ্চা পড়ে, আমি 350 টাকা মাস করেছি, তো গার্জেনদের বেতন চাইলে বলে বেতন না কত আছে, বলছে 100 টাকা, 100 টাকা দিবে। আমার শুধু মাস্টারদের বেতনটা কমপক্ষে 2000। কিন্তু এই যে আমি এটা এই যে আমার স্বপ্ন যে আবাসিক আমি রাখবো, আমি বলছি আমি 5 বার একটা বাচ্চাকে খাওয়াবো, ফজর ওঠাবো নামাজ পড়তে, নামাজ পড়ার পর এখানে মৌলানা সাহেব আসবে যিনি কোরআন শিখাবেন 1 ঘন্টা, তারপর 6:30টায় ওকে আমি টিফিন দিব, টিফিন দিয়ে ওকে আমি কোচিং করাতে নিয়ে যাব, কোচিং করবে, 9টায় আসবে, আসার সঙ্গে সঙ্গে ও স্নান করবে, ভাত খেয়ে স্কুলে যাবে, স্কুল করে আবার এখানে আসবে, 1:30টার সময় টিফিনে, 1:30টার সময় এখানে এসে আবার নামাজ পড়বে এবং সে আবার খাওয়া দাওয়া করবে রুটিন অনুযায়ী, কোনোদিন মাছ, কোনোদিন মাংস, কোনোদিন ডিম, কোনোদিন একদিন সপ্তাহে সবজি রাখবো। আমি কল্পনা ভেবে রেখেছি যে ওদের 6 দিনই খাওয়াবো আমি আমিষ, একদিন শুধু নিরামিষ খাওয়াবো। আবার আসরে নিয়ে যাবো তাকে আমি, এবং সন্ধ্যার সময় মাঠে খেলতে নিয়ে যাবো। আবার মাগরিবের আজান হবে বলে চলো, মাগরিবের আজান দিয়ে সঙ্গে সঙ্গে বাচ্চারা নামাজ পড়বে, নামাজ পড়ার পর আবার টিফিন করাবো মুড়ি, টিফিন করার পর আমি নিজে প্রতিদিন মাগরিব থেকে এশা এই টাইমটা আমি প্রতিদিন নিজে ক্লাস করব। কারণ আলাদিনের এখানকার ছেলেরা ভর্তি হওয়ার যেটা আমার কাছে বলছিল, তাদেরকে আমি মাগরিব থেকে এশা পড়াতাম, তাতে 8-10 জন বাচ্চা আলামিনে ভর্তি হয়েছিল। ওই সময়টা আমি নির্ধারণ করে রেখেছি যে আমি নিজে গাইড দেব মাগরিব থেকে এশার সময় আবার খাওয়া হবে, খাওয়ার পর বাচ্চারা বেডে পড়বে বা ঘুমাবে বা বেড়ানোটা করবে, এই জায়গাটা আমি এটা রেখেছি। আর এই যে আপনারা দেখছেন এই ঘরে প্রত্যেকটা জায়গায় কিন্তু গ্যারেল রেডি করা আছে। সময়ের অভাবের কারণে আমরা গ্যারেলগুলো লাগাতে পারিনি, প্রত্যেকটাই টাইলস হবে, উপরে পায়খানা বাথরুমের ব্যবস্থা আছে, স্নানের ব্যবস্থা আছে, নামাজ পড়ার ব্যবস্থা আছে, এবং গ্যাসের রান্নার ব্যবস্থা উপরে রেখেছি। নিচে একটা খড়ির রান্না হবে, কিন্তু গ্যাসের রান্নাটার ব্যবস্থা আমি উপরে রেখেছি। মানে বাচ্চাটাকে এখানে ঢুকে নেওয়ার পর ওকে আমি আর বাইরে যেতে দেবো। তো আমি দেখলাম, বসে আলোচনা করছিলাম যে আমি একটা রেট নির্ধারণ করেছিলাম, এই রেট নির্ধারণ করার পর আমার যারা শুভ আকাঙ্ক্ষী বা তারা মিশন করে তাদেরকে রেটটা দেখালাম, বলছে এত কম টাকা নিয়ে তুই মিশন চালাতে পারবি না। তখন লাস্ট আমি আপনারা যেটা দেখছেন যে লাস্ট আমি 3000 টাকা মাস করেছি, যে একটা বাচ্চাকে যদি আমি 5 বার খাওয়াই, সারাদিন আর 50 টাকা করে যদি খাওয়া খরচ হয়, তাহলে 30 দিনে আমার 1500 টাকা ওকে খাওয়াতেই লাগবে। ইলেকট্রিক বিল আছে, মাস্টাররা পড়াতে আসবে। আর একটা বিষয় বলি যে এখানে ক্লাস 3 থেকে আমি রাখবো, এবং এই বিষয়টা আপনাদের আমি একটু জানিয়ে দিই যে যেসব বাচ্চারা ছোট বাচ্চারা থাকবে 3 থেকে, তাদের জন্য আমার এক্সট্রা মাসি থাকবে। আমি এটা বলবো যে আপনার বাচ্চাটা যদি প্যান্টটা খুলে দিয়ে না শুকাতে দেয়, মাসি ওই কাজ করবে, ওই কাজটার জন্য আমি মাসি রাখবো। ওকে স্নান করার পর মুছিয়ে দিয়ে তেল মাখিয়ে দিবে, তারও মাসি আমার থাকবে। সে রাত্রে ঘুমাবে, ঘুমাতে গিয়ে তার গায়ে ঢাকা পড়ে গেল, তার ঢাকাটাকে তুলে দেওয়ার জন্য আমি মাসি রাখবো। মানে যেহেতু ছোট বাচ্চারা থাকবে, আমি মাসি এই জন্য মানে আমার যেটা আছে যে রান্না যে করবে শুধু রান্না, 2 জনকে রাখবে, শুধু দেখভাল করবে। বাচ্চাটা স্নান করছে ওখানে দাঁড়িয়ে থাকবে, ওকে মুছা থেকে শুরু করে স্কুল যত না যায় ওকে সাজিয়ে একদম স্কুলে পাঠিয়ে দেবে। এই জন্য আমি একটা রেট ঠিক করেছি। তারপরে দেখলাম কয়েকজন ভর্তি হতে আসছে, রেট দান করছে।
করছে যে কিছু কমা এটা আচ্ছা তুই কত দিতে পারবি? তো আমি একটা মিনিমাম রেট করে এখানে কিন্তু রাখছি, আমি একদম ক্যালকুলেশন করে দেখেছি যে এর থেকে যদি কম নেই তাহলে আমি মিশন চালাতে পারবো না। একদিন বলতে হবে তারা চলে যা, আমার মিশন বন্ধ। তো আমি চাইবো যে আপনারা এখানে যারা আছেন আপনারা এই বিষয়গুলো একটু দেখবেন, এবং আমি চাইবো যে এইখানে বাইরের কিছু গার্জেন আসবেন, আমাদের পাড়ার অনেকেই আছে, তো আপনাদের সামনে যদি আসে তো আপনারা ওদের সঙ্গে একটু ভালো ব্যবহার করবেন, বা কিছু জানতে চাইলে আপনারা উত্তর দেবেন। আমি চাইবো না যে আমার জন্য আপনারা মিথ্যা বলবেন, আমার যেটা আছে ওই কথাটাই বলবেন, কিন্তু সঠিক জিনিসটা বলার চেষ্টা করবেন। তো আপনাদের এখানে আছে যদি কিছু বলে সহযোগিতা করবেন। তো এই আমি আশা রেখে আমার এই স্বপ্ন আমি বাস্তবায়িত করতে চাই, এবং শেষে আরেকবার বলছি যে আপনারা শুধু মন ভরে একবার দোয়া করে দিবেন, আমি যে স্বপ্ন বা আশা নিয়ে প্রতিষ্ঠা করেছি সেই আশা যেন আমি পূরণ করতে পারি। আল্লাহ আমাকে এবং আপনাদের সুস্থ এবং সঠিকভাবে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আমি ও মা তৌফিক ইল্লাল্লাহ। তো আমি প্রোগ্রাম শেষ করে দেবো, শুধু লতিফুর ভাই আসলো দীর্ঘদিন ধরে মিশন চালায়, তার মুখ থেকে দু চার কথা শুনে আমরা শেষ করে দেবো।